ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণও। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা 413 জন যাত্রী নিয়ে শাহ আমানতে প্রথম ফিরতি ফ্লাইটের অবতরণ। টানা বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা, পানির নিচে প্রধান সড়কগুলো, চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। লন্ডন বৈঠকের পর রাজশাহী জুড়ে নির্বাচনী আলোচনা, মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি এনসিপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জে নিখোঁজের 29 ঘণ্টা পর উদ্ধার যুবকের মরদেহ। এবং সংস্কার হয়নি পিরোজপুরের সিডার ও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। ভাঙনে বাড়ছে ঝুঁকি, আতঙ্কে দিন পার করছেন 20,000 মানুষ। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদ শিরোনাম দেখছিলেন। সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গু সংক্রমণও। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে ডিএসসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন 1 জন। মঙ্গলবার হাসপাতালটিতে ভর্তি ছিল 15 জন করোনা রোগী। চলতি বছর মে মাস থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 34 জন। ভারত, সিঙ্গাপুর, হংকং সহ দক্ষিণ এশিয়ার কোভিড-19 বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ। একই সঙ্গে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জ্বর, গায়ে ব্যথা, ডায়রিয়া বা বমি হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা কিন্তু 2022 পরে অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছিল এবং আমরা কিন্তু জানুয়ারি থেকে টিল 6 মে 2025 উই ডিডন্ট গেট এনি সিঙ্গেল পেশেন্ট। কিন্তু ফার্স্ট কেস আমাদের এখানে ডিটেক্ট হয়েছে 6 মে 2025। এরপরে কিন্তু আফটার 15 days উই গট অ্যানাদার পেশেন্ট ইন 21 মে। তো মে মাসে এই শেষে লাস্ট 10 days উই গট টোটাল 6 পেশেন্ট। আর জানুয়ারি থেকে জুনের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা অলরেডি 35 পেশেন্ট পেয়েছি। সো দি নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে হাসপাতালে যখন প্রস্তুতি চলছে, তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার একটি সরকারি হাসপাতালের সব আইসিইউ বেড। আগে থেকে বন্ধ রয়েছে আরেকটি হাসপাতালের 20টি বেড। দ্রুত এসব ইউনিট চালু করা না গেলে জরুরি মুহূর্তে সেবা বঞ্চিত হবেন রোগীরা। সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় 2টি বিশেষ আইসিইউ ইউনিট। এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও গত বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে পড়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটে একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে 30টি আইসিইউ বেড। এদিকে 3 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে চলছে কুমিল্লা জেনারেল হাসপাতালের 10টি আইসিইউ বেডের কার্যক্রম। 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখনই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে। আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে, কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন, যেটা এখন খুবই সংকট বর্তমানে। জরুরি সময়ে আইসিইউ ইউনিটের বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে নিম্নয়ের মানুষ কিন্তু সরকারি হসপিটালগুলোতে আসে, আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে। করোনা মহামারী যদি আবারও বাড়তে থাকে তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দ্রুত সময়ে জটিলতা নিরসন করে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালুর কথা জানান সিভিল সার্জন। আমরা সরকারের কাছে আবেদন করেছি জনবলের জন্য, যদি করোনা পরিস্থিতি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয় তো আমাদেরকে জনবল দেওয়া হবে। আমাদের আইসিইউতে কিছু সমস্যা আছে, 2টা এসি নষ্ট হয়েছে, এখান থেকে পানি পড়ছে এবং নিচতলায় পিডব্লিউডির কিছু কাজ ছিল, এগুলো শেষ করা এখনো হয় নাই। তো আমরা পিডব্লিউডিকে চিঠি দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এক্সিয়ান মহোদয় যে 1 সপ্তাহের মধ্যে কাজগুলো করে দেবেন। সরকারি এসব আইসিইউ চালু হলে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
হঠাৎ করে করোনার প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়স্থল বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের এখন পর্যন্ত কোনো যাত্রীর থেকে আমরা কোনো ভেরিয়েন্ট অথবা কোনো সমস্যা শনাক্ত করা যায়নি। যদি শনাক্ত করা হয় অথবা এরকম কোনো যাত্রীর সমস্যা থাকে আমরা পার্শ্ববর্তী থানাতে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাব। চট্টগ্রামে আবারও করোনার মৃত্যু ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কি বলছে, আর ডেঙ্গু ও করোনা সচেতনতা নিয়ে কি কি উদ্বেগ নেওয়া হয়েছে? জেসিকা, যেমনটি বলছিলাম, চট্টগ্রামে গতকাল একজনের মৃত্যু হয়েছে। সেই করোনায় মৃত্যু হয়েছে, সেই কারণে কিন্তু মানুষের মনে উদ্বেগ বেড়েছে, আতঙ্ক বেড়েছে। তবে আতঙ্ক বাড়ার সাথে সাথে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা আছি এই মুহূর্তে সিভিল সার্জন কার্যালয়ে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন খুব দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে যে আইসিইউ গুলো রয়েছে সিভিল জেলার হাসপাতাল, জেনারেল হাসপাতালে যে আইসিইউ রয়েছে, সেই আইসিইউ গুলো একেবারে পরিচর্যার জন্য একেবারে অ্যাক্টিভ করা হয়েছে এবং ভেন্টিলেটরের যে ত্রুটি ছিল আমরা সকলেই জানি, ভেন্টিলেটর গুলো ঠিক করে একেবারে কার্যের জন্য, পরিষেবার জন্য প্রস্তুত করা হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। সেই সাথে তিনি আমাদেরকে আরো জানিয়েছেন আইসিইউ যেন আরো বাড়াতে পারেন সেই ব্যবস্থা তারা গ্রহণ করছেন। এবং চট্টগ্রামে প্রায় ল্যাব এবং বিভিন্ন হাসপাতালে টেস্ট করানো হয়। সিভিল সার্জনের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 180 জন করোনা টেস্ট করিয়েছেন, তার মধ্যে 10 জন করোনা শনাক্ত হয়েছেন। এখন চট্টগ্রামের সর্বশেষ তথ্য অনুযায়ী 38 জন করোনা শনাক্ত রোগী রয়েছেন, তার মধ্যে 18 জন পুরুষ এবং 19 জন নারী এবং একজন শিশু। তবে এখনো পর্যন্ত যেই ঘাটতিগুলো রয়েছে পরিচর্যার জন্য, সেই ঘাটতিগুলো নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের যৌথ উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে কিট সংকট রয়েছে। তারা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছে তারা কিটের জন্য আবেদন করেছিলেন 2000 এবং জেনারেল হাসপাতালে কিট এসে পৌঁছেছে 350। তারা এখনো পর্যন্ত রোগীদেরকে যে সেবা দেওয়ার ছিল ততটুকু তারা চেষ্টা করছে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং তারা প্রস্তুত করছে। আইসোলেশনের রয়েছে 26টি বেড, আইসোলেশন পর্যবেক্ষণের জন্য যথেষ্ট ডাক্তার এবং নার্স রয়েছে। তবে কিছুটা ডাক্তার সংকট রয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন, তবে তারা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা আরো একটা বিষয় যুক্ত করতে চাচ্ছি জেসিকা, যেটাই হচ্ছে চট্টগ্রামে এখন জ্বরের সংখ্যা বেড়েছে, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু কোনটা করোনা এবং কোনটা ডেঙ্গু সেটা বোঝা যাচ্ছে না। সেই জন্য সবাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সামান্য জ্বর, সর্দি, কাশি হলে অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা দ্রুত চিকিৎসা শুরু করার জন্য। কারণ হচ্ছে যেভাবে বাড়ছে করোনা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু ডেঙ্গু। চট্টগ্রামে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 200-রও বেশি। তার কারণে এখন কিন্তু জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া এই সমস্ত রোগের কারণে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে কোনটি কোন রোগ। তাই চিকিৎসকের পরামর্শ দেওয়াটাই মানে খুবই গুরুত্বপূর্ণ, এমনটাই আমাদেরকে জানিয়েছে। সেই সাথে সিভিল সার্জন আরো একটি বিষয় নিশ্চিত করেছেন, এখন বন্দর, রেল এবং বিভিন্ন বিমানবন্দরে বিভিন্ন জায়গা থেকে হজযাত্রী এবং বিভিন্ন বিদেশি মানুষরা আসছেন, তাদেরকে স্ক্যানার মাধ্যমে জ্বর আছে কিনা দেখছেন এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে
তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, করোনা টেস্ট করানোর জন্য নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে আরো অনেকগুলো নির্দেশনা রয়েছে। সিভিল সার্জন বলছেন আমাদেরকে সেই নির্দেশনাগুলো যদি মেনে চলে এবং সেভাবে জনসমাগম এড়িয়ে চলে এবং মাস্ক পরিধান করে, সেই সাথে যেন কোনো ধরনের ইয়েতে না যায়, সেই ইয়েগুলো নির্দেশনাগুলো মেনে চললেই এই সমাজ করোনা এবং ডেঙ্গু এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাবে, এমনটি জানিয়েছেন জেসিকা। পায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে ডেঙ্গু ও করোনা সচেতনতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। পটুয়াখালীতে ডেঙ্গুতে রোগীর মৃত্যুর পর নতুন করে উদ্বেগ বাড়ছে আক্রান্তের সংখ্যাও, তারপরও বাড়ছে করোনা আতঙ্ক। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ জেসিকা। যেমনটি বলেছিলেন, আসলে কয়েকদিন আগে অতি গরম ছিল, এখন একটু যেহেতু বৃষ্টি নামছে এবং এই বৃষ্টির সময়টিতে বেশিরভাগই আসলে জ্বর, সর্দি এই সমস্ত বেশি দেখা দেয় এবং বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু আছে তারাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়। এবং আপনাকে যদি একটু বলি, যেমন আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী সদর হাসপাতালে, এখানে আসার পর যে জিনিসটি দেখতে পেলাম যে আসলে শিশু ওয়ার্ড থেকে শুরু করে মেডিসিন বিভাগ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে উপচে পড়া রুগী। আসলে এই রুগীদের এখন আসলে ডেঙ্গু না করোনা সেটা কিন্তু আসলে নির্ধারণ করতেছে ডাক্তাররা, এবং একটু জ্বর সর্দি হলেই কিন্তু তারা আসলে ডাক্তারের শরণাপন্ন হতে বলছে এবং তারা বলছে যে আসলে পরীক্ষা করে, এখন যেহেতু ডেঙ্গুর একটা প্রকোপ ধরা পড়েছে, যেহেতু সব জায়গায় এখন ডেঙ্গু দেখা দিচ্ছে এবং এই ডেঙ্গুর জন্যই কিন্তু আপনার গতকালকে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে একজন আনসার সদস্য, তার নাম হলো জয়নাল, তিনি কিন্তু মারা গিয়েছেন। এবং এছাড়াও কিন্তু আপনার কয়েকজন আনসার সদস্য পটুয়াখালী সদর হাসপাতালে 16 তারিখে আপনার পটুয়াখালীর গলাচিপার একজন এসএসসি পরীক্ষার্থী বিথি দেবনাথ, তিনিও কিন্তু এই বরিশাল একটা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষার্থী অবস্থায় তিনিও মারা গিয়েছেন। এবং আমি এখানে আজকে সকালে পটুয়াখালী সিভিল সার্জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজের যে তত্ত্বাবধায়ক দিলরুবা ইসলাম লিজা, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যেহেতু এখন বর্ষাকাল, এই সময় বাড়ির আশপাশে যে অবস্থানগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আপনার যে জায়গাগুলো জলাবদ্ধতা জমি আছে সেই জলাবদ্ধতা যেন নিরসন করা হয়, যেন পানি না থাকে, আমাদেরকে আসলে বাঁচার একটা প্রোগ্রাম। এছাড়া কিন্তু আজকে সদর হাসপাতালে আপনার গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে 12 জন এবং পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে মির্জাগঞ্জে, সেখানে কিন্তু 11 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এছাড়া কলাপাড়ায় 4 জন, আপনার গলাচিপায় 3 জন। এছাড়া অন্য জায়গাগুলো কিন্তু সেভাবে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস যেটা সিভিল সার্জন, সেটা হলো করোনার এখনো কোনো রোগী কিন্তু পটুয়াখালীতে শনাক্ত হয়নি এবং সেই জায়গাগুলোতেও কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তারা নির্ধারণ করে আছেন এবং করোনার জন্য যেগুলো আপনার যে করোনা টেস্ট করার জন্য বা করোনার করার জন্য যে জিনিসগুলো সেগুলো তারা ব্যবস্থা গ্রহণ করছেন। এছাড়া ডেঙ্গুর জন্য যে আমি এখানে আসার পর হাসপাতাল দেখলাম যে রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত তাদেরকে আসলে মশারির ভিতরে রাখা হয়েছে এবং তাদেরকে সেবা সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বাসাবাড়িতে যারা জ্বরে আক্রান্ত তারাও কিন্তু তাদেরকেও বেড়ে যায়, অতিমাত্রা বেড়ে যায়, তাহলে তাদেরকে কিন্তু আপনার দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য তারা বলেছে। এছাড়া চিকিৎসকদের পর থেকে মানে চিকিৎসকদের পটুয়াখালী জেলা উপজেলা ডাক্তার আছে সবাইকে কিন্তু আসলে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে ডেঙ্গু এবং করোনা নিয়ে আমাকে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে। সাইদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী ডেঙ্গু ও করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার শুরুতে এ আশাবাদ জানান তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। কমিশনের সব প্রস্তাব একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আজ যোগ দেয়নি জামায়াত ইসলামী, তবে বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।
তারা সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরেছেন। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয়ে অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তাহলে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের জন্য তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য বা আপনাদের কোনো কোয়ারি থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট BG136-এ 413 জন হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন CAABর কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজার। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে এবার 5188 জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেছিলেন। টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে নগরীর প্রধান সড়কগুলো এখনো পানির নিচে। চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। সহকর্মী নূর ইসলাম রকির তথ্যছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। নগরীর অলিগলি আর বাসাবাড়ির সামনে পানি, এমন চিত্র খুলনা নগরীতে। টানা বৃষ্টিতে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। নগরীর রূপসা, খানজাহান আলী, গল্লামারী, সোনাডাঙ্গা, দৌলতপুর এবং বরাবরের মতো সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে রয়্যাল মোড় এলাকায়। ফলে সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগামী মানুষ, স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। গণপরিবহন চলাচল ব্যাহত হয়, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। নগরবাসীর অভিযোগ, খুলনা সিটি কর্পোরেশনের চলমান রাস্তা সংস্কার কাজ এবং ওয়াসার খোঁড়াখুড়ির কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বে এই খুলনা শহরের রাস্তাঘাট মেরামত হচ্ছে, কিন্তু মেরামতের ফিনিশিং পর্যায়ে এসে দেখা যায় যে বালি, কুয়া, আদলা রাস্তাঘাটের আশেপাশে এখনো পড়ে আছে। কাজ শেষ হয়ে যায়, কন্ট্রাক্টর বিল নিয়ে চলে যায়, ইঞ্জিনিয়ারও দেখি না, কাউরে দেখি না, জনগণের এটা ভোগান্তি হয়, চলাফেরায় অসুবিধা হয়। দেখা গেল রাস্তা বানাইছে ঠিকই, কিন্তু খাতখুদ এখনো রয়ে গেছে। এটা যদি লেভেল ভাবে করতো তাহলে কিন্তু পানিটা নিষ্ক্রিয় হয়ে যেত এবং ড্রেনে চলে যেত, তাহলে কিন্তু পানি থাকতো না, মানুষ চলাচলের জন্য একটু সুবিধা হতো। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এবং ওয়াসা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা খুলনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাম কমাতে গিয়ে দেশের পোল্ট্রি খাতের খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
মঙ্গলবার সকালে সাভারে BCS লাইভস্টক একাডেমিতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন নবনির্মিত ডরমেটরি হোয়াইট হল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পরে তিনি সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন। আমরা চাই যে মানে খামারিরা যেন অন্তত তারা এই যে দাম কমার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ যখন দাম বাড়ে মিডিয়াও কিন্তু খুব হুলস্থুল লাগিয়ে দেয়, কিন্তু দাম যখন কমে তখন কিন্তু কিছু বলে না, এটা একটা সমস্যা। এবং এটা খামারিরা আমাদের কাছে অভিযোগ করেন যে দাম বাড়লে যেন ওদের অপরাধ, আবার দাম কমলে যে ওদের কোনো ক্রেডিট বা এটাও দেওয়া হয় না। 5 রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মঙ্গলবার ভোর 5টার দিকে বার্ধক্যের কারণে বাজিতপুর উপজেলার হিলচেয়ার বড়মাইপাড়া এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। সখিনা বেগম গুড়ি এলাকার বসু বাহিনীর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। এক পর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে কৌশলে পালিয়ে আসেন। পরে দা দিয়ে নিকলির 5 রাজাকারকে কুপিয়ে হত্যা করেন। আজ বাদাসর নিকলি উপজেলার গুড়ি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। বেলা 11টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরীক্ষার্থীদের দাবি, করোনা সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছাতে হবে। বিক্ষোভ করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষার্থীরাও। বেলা 12টায় নগরীর নতুল্লাবাদ এলাকায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা। পরীক্ষার্থীরা বলছেন 2027 সালে নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে পূর্বের নিয়মে পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে এমসিকিউ ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়নের দাবিও জানান তারা। করোনার মধ্যে যদি আমরা কেউ আক্রান্ত হই, এটার কি দায়ভার কি শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কেউ নিবে? করোনা মহামারী এবং ডেঙ্গু মহামারীতে যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পুরো বাংলাদেশ সহ বহির্বিশ্বের আরও দেশগুলো, তো এটার পরিপ্রেক্ষিতে আমরা আগামী 26 জুনে কেউ এইচএসসি পরীক্ষা দিতে আসলে আগ্রহী না। সরকারি নির্দেশনা উপর থেকে আমাদের কোনো কিছু আসে নাই। উপর থেকে আমাদের বলতেছে, মন্ত্রণালয় বলতেছে, আন্তঃশিক্ষক বলতেছে আপনারা পরীক্ষার প্রস্তুতি কেমন, ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে সেটা জানায়। লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের পর নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দলটির সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করেছে। জামায়াতে ইসলামের আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচনের। রাজশাহীর 6টি সংসদীয় আসনের 5টি তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কাজী শাহিদের প্রতিবেদন। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর এখন নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন। একটা অবস্থা আছে, দেশ খুব খারাপ পরিস্থিতি। এই অবস্থাতে অবশ্যই ভোটের দরকার, গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এই রাষ্ট্রের যদি গতি ফিরিয়ে আনার প্রয়োজন মনে করে কিংবা রাষ্ট্রে যদি গতি ফিরিয়ে আনতে চায়, তাহলে অবশ্যই অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, তার ফলে রাষ্ট্রের গতি ফিরে আসবে। যদি কালকে নির্বাচন হয় সেটা সব থেকে বেটার হয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই একই পারসেপশন। ঠিক আছে, দেশের জনগণ অতিরিক্ত কিছু চায় না। একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে দেশটা যদি আসে তাহলে সকলের ভিতরে একটা স্বস্তি আসবে। রাজশাহীতে আগে থেকেই দলের প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত। অন্তর্বর্তী সরকার ও বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত, যা চাঙ্গা করেছে বিএনপির স্থানীয় রাজনীতি। অচিরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আমাদের কোনো অসুবিধা নাই, বরং এই সময়টা সুন্দর সময় দেশের পরিস্থিতি পরিবেশের জন্য। এনসিপি বলছে আপাতত প্রার্থী ধরে নয়, জনসম্পৃক্ততা বাড়াতে কাজ চলছে। শীঘ্রই ভোটের মাঠেও শক্তি সামর্থ্য দৃশ্যমান হবে দলটির। এনসিপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে, যেখানে আমরা কতগুলো শর্ত মনে করি যে
অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা, একই সাথে যেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার তৈরি হলো, ফ্যাসিবাদ কায়েম হলো, সেই ব্যবস্থাকে বাংলাদেশের থেকে চিরতরে বিতরণ করা। রাজশাহীর সবগুলো আসনেই আধিপত্য বিএনপির, এবার তাতে ভাগ বসাতে চায় এক সময়ের জোটসঙ্গী জামায়াত। তবে নবীন দল হিসেবে এনসিপির চমক থাকছে কি, সেই প্রশ্ন সাধারণ ভোটারদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জে নিখোঁজের 38 ঘণ্টা পর নরসিংদী সরকারি কলেজের মাস্টার শিক্ষার্থী সৃজন শাহর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার বিকেলে রূপগঞ্জের বালু নদীতে গোসলে নেমে স্রোতে তলিয়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকালে খিলক্ষেতের পাতিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এদিকে ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের 3 দিন পর নবম শ্রেণীর ছাত্র আবু রায়হান নিহালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার নিখোঁজ হয় সে। সোমবার রাত 10টার দিকে শখল্লা গ্রামের সোবহানের বাড়ির পেছনের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের 29 ঘণ্টা পর উদ্ধার হয়েছে লোকমান হোসেন নামে এক যুবকের মরদেহ। মঙ্গলবার সকাল 7:30টায় মোল্লারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ লোকমানকে উদ্ধারে ডুবুরি দল কাজ শুরু করে। রাতভর অভিযান স্থগিত থাকলেও সকালে ফের শুরু হলে মরদেহ খুঁজে পায় তারা। মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে জোরপুকুরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুদের স্বজনেরা জানায়, ফাহিম তার কয়েকজন বন্ধুকে নিয়ে পুকুরে গোসলে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ফাহিমকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে 2 বনদস্যুকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত 8:30টার দিকে অপরিচিত 5 থেকে 7 জন ব্যক্তি যতীন্দ্রনগর বাজারে আসেন। এ সময় তারা ভাড়ায় চালিত মোটর সাইকেলের সন্ধান করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হয়। নাম পরিচয় সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লোকজন ধাওয়া করে একজনকে আটকের পর পুলিশকে খবর দেয়। মিরগাং এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। পরে ওই চক্রের ব্যবহৃত নৌকা থেকে একটি 1 নলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মৌলভীবাজারে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জুনেল আগেও নারী নির্যাতনের মামলায় জেল খেটেছেন। মুক্তি পেয়ে ফের সে ভয়ঙ্কর রূপ নিল। এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। সহকর্মী সালেহ ইলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমকে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় বখাটে জুনেল মিয়া। প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে জুনেল তাকে অনুসরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বহু খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুলিশের সহায়তায় জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। নারী ঘটিত ঘটনায় সংশ্লিষ্ট আলামতের ভিত্তিতে পুলিশ জুনেলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন যুব সমাজ বিক্ষোভ মিছিল করে জুনেলের ফাঁসির দাবি জানিয়েছে। তারা নিয়ে আইসিন চোখ পান্তি যে কোনভাবে মারছো, কোন জায়গায় তাই নিচো কিলা মারছো, সব তাই দেখাইছি যে মেয়ের বুরকা কিতা করছো। বুরকাটা নিয়ে আমার বাড়ির পিছিয়ে একটা বাউন্ডারির ভিতরে ওটা বার করে দিছি। যেহেতু হত্যাকারীরা ধরা হয়েছে, সেই হত্যাকারীর অতি দ্রুত সময়ে স্বল্প সময়ের ভিতরে আমরা ফাঁসি চাই। তারপরে খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করি, 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে। তারা খালে মা বাপ সব বাপর তো ক্যান্সার বেমার আজ প্রায় 6 বছর থেকে। এর আব্বার অবস্থা খুব খারাপ, মার অবস্থাও খুব খারাপ। এর বিচার চাই আমরা। আমি নাফিজার হত্যাকারীর বিচার চাই, ফাঁসি চাই। অর্বন ফরদাসির বুরকা পিন দিয়া গেছে প্রাইভেটও। বুরকা পিন দিয়া যাওয়ার পরেও নৃশংসর চোখ গেল খারাপ পাবে তাই বাইদি।
তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আমার বোনের পুতার, আর কিচ্ছু আমি চাই না। হত্যার পরপর ওই ছাত্রীর মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে। রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নাফিসার পরিবার ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ি উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেলে 2 আরোহী। মঙ্গলবার সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যে দিনাজপুর থেকে ফুলবাড়িমুখী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলে একজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে। ফুলবাড়ি থানার ওসি AKM খন্দকার মহিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ চালক ও হেলপারকে আটক করলেও পুলিশ পৌঁছাতে দেরি করায় পালিয়ে যায়। ঘূর্ণিঝড় সিডর ও আইলার ক্ষতিগ্রস্ত পিরোজপুর সদর উপজেলার কচা নদী বেড়িবাঁধগুলো এখনও সংস্কার হয়নি। বর্তমানে নদী ভাঙন শুরু হওয়ায় আরও ঝুঁকির মধ্যে পড়েছে এসব বাঁধ। আতঙ্কে দিন পার করছেন কয়েক গ্রামের প্রায় 20,000 মানুষ। সহকর্মী জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পিরোজপুর সদর উপজেলার কচা নদীর পাশের বেড়িবাঁধের বেহাল দশা। 2007 সালের ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আর সংস্কার করা হয়নি। ফলে কচা নদীতে দিন দিন বাড়ছে ভাঙনের মাত্রা। এখন বর্ষা মৌসুমে যা ভয়াবহ আকার ধারণ করেছে। কচা নদী তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বসত বাড়িও ভাঙনের মুখে। এরই মধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে 1000 একর ফসলি জমি। এতে উপজেলার দেওনাখালী, কুমিরমরা, বানেশ্বরপুর ও হুলারহাট গ্রামের প্রায় 20,000 মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ধান ফান হইতে আসে না, বাড়িঘর বাঁচিয়ে যায়। এই বড় নদীর পার একটু ভেরিবাগ কোনো কিছু নাই। যাতায়াত অসুবিধা তো আছেই এবং পানি বন্দী হয়ে পড়ে। যে পানি বৃদ্ধি হলে, নদীর পানি যখন বৃদ্ধি হয় তখন এবং বিভিন্ন ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। একটু পানি হলেই দেখা যায় যে আমার ঘরের পোতা পর্যন্ত ধুয়ে নামে যায়। নদী ভাঙনের ভয়াল থাবা থেকে গ্রামগুলোকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা সম্প্রতি একটি 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর, হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা পিরোজপুর সদর উপজেলায় মোট 56 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে হুলারহাট অংশেই প্রায় 5 কিলোমিটার অংশ বর্তমানে বেশি ঝুঁকিতে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার কালীগঞ্জে মরুভূমির খেজুরে মিলছে সোনালী সম্ভাবনা। ছোট্ট এক টুকরো জমিতে মরিয়ম খেজুর চাষ করে প্রবাস ফেরত শকর আলী যেন বদলে দিয়েছেন চিরচেনা কৃষিচিত্র। মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল থেকে আনা এই ফল এখন আশার আলো দেখাচ্ছে যা দেশীয় কৃষকদের। শরীফুল্লাহ কাছের সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ছেলে নিয়ে 6 বছর সৌদি আরব ও বাহরাইনে কাটিয়েছেন সাতক্ষীরার শকর আলী। বিদেশ জীবনের শেষ প্রান্তে বুক ভরা স্বপ্ন আর হাতে নিয়ে এসেছিলেন মরিয়ম খেজুরের অর্ধশত বীজ, যা তার কাছে ছিল স্বপ্নদানার মতো। দেশে ফিরে পুরনো পেশা চাষাবাদে মন দেন তিনি। বসতবাড়ির পাশে 12 কাঠা জমিতে সেই মরিয়ম বীজ বপন করেন নিঃশব্দে। মাস দুয়েকের মাথায় মাথা তোলে সবুজ চারা, আর মাত্র 4 বছরে সেই চারাগুলোতে ধরে মধুমাখা মরিয়ম খেজুর। আমি একটা কথা আগে বলেছি, যে সেটা হচ্ছে এই যে আমি পুরা সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। শুধু নিজেই নয়, আশেপাশের মানুষ, এমনকি দেশের নানা প্রান্ত থেকে আসছেন খেজুর বাগান দেখতে, কিনছেন গাছ। মানুষ খুব যত্ন করে এই জায়গায় আসে, যত্ন সহকারে দেখে। আমরাও আসি, যাই, অন্য লোকও আসে, সবাই দেখাশুনো করে, খুব ভালো। আমাদের একজন খামারি শকর আলী, উনি দেখলাম সৌদি আরব থেকে এটা করছে। এটা যদি এই এলাকায় হয় তাহলে এটা হয়তো বা আরও অনেকে তাকে দেখে উৎসাহিত হবে এবং এরা এই খেজুরটা
আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। আমরা এই ফসলটা নিয়ে আশাবাদী, আশা করি আমাদের এটা এখানে এই অঞ্চলে সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে সফলতা দেখিয়েছেন শুকর আলী। চাইলে অন্যরাও এই চাষাবাদে মন দিতে পারেন। এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখবো। মাত্র 15 কাঠা জমির বসতভিটার 12 কাঠায় চারা লাগিয়ে গত বছর থেকেই নিয়মিত বিক্রি করছেন মরিয়ম খেজুরের চারা। দেশের নানা প্রান্ত থেকে উৎসাহী মানুষ আসছেন তার খামারে। তার চারা বিক্রি হচ্ছে 300 থেকে 800 টাকা দরে। বর্তমানে তার খামারে আছেন 16,000-এরও বেশি খেজুর গাছ। নিউজ ডেস্ক, দেশ টিভি। জন্ম থেকে প্রতিবন্ধী শিশুকে ফিজিও চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অটিজমে আক্রান্ত শিশুকে ঘরের মেঝেতে গর্তে ঢুকিয়ে রাখেন মা। এমন করুণ চিত্র মৌলভীবাজার কুলাউড়ার মুরইছড়া চা বাগানের একটি দরিদ্র পরিবারের। সহকর্মী সালেলাহি কোটির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। ঘরের মেঝেতে ছোট্ট গোলাকার গর্ত, সেই গর্তে শিশু সন্তানকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় অনেক কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। শিশুটির নাম গোপাল সাঁওতাল। 3.5 বছর বয়সী গোপাল জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। কুলাউড়ার মুরইছড়া চা বাগানে বাস করা সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান সে। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, তাই ফিজিওথেরাপির বিকল্প হিসেবে মা সঞ্চরী এইরকম একটা গর্ত করেছেন ঘরের মেঝেতে। বাবা অনিল সাঁওতাল চা বাগানে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। সরকার ও বিত্তমানদের সহায়তা চান তারা। আমরা মনে মনে ভাবলাম যে একটা গাঁথা করলি, গাঁথাটা করে আর উমা ঢুকাবো, যাতে যেন পাউ নসি গিলা ঠিক হবে, আর হাঁটা চলাচল করবো। নিজের গাঁতায় ঢুকলে তো নিজে নিজে পা হিলাবে, ওই বলে করে আমরা গাঁতটা করা হয়েছে। এখন আমি গরিব মানুষ, এখন গরিব মানুষ আমি কাহা যাবো, কে বলবো? এর লাগিন আমি নাই পারেতে আমার নিজের বুদ্ধিটা আমি নিজে করেছি। এখন মোটামুটি মালিশ করা, তারাবি করা বাদে কিছুটা মাথাটা যেমন শক্ত হয়েছে, তখন কিছু মাথা সোজা করতে পারে। তবে এর মধ্যে শিশু গোপালকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। যেহেতু একটু প্রতিবন্ধী, আমরা চাচ্ছি তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো, এবং এই লক্ষ্যে আমরা শিশুর যে জন্ম নিবন্ধন সনদ আমরা সংগ্রহ করেছি। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কল্যাণ সমিতি আছে, আমরা সেখান থেকে তাকে কিছু আর্থিক সাহায্য করেছি, যার মাধ্যমে সে চিকিৎসার সংক্রান্ত প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। একমাত্র সন্তান যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, এমনটি চাওয়া পরিবারটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। 413 জন যাত্রী নিয়ে শাহ আমানতে প্রথম ফিরতি ফ্লাইটের অবতরণ। টানা বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা, পানির নিচে প্রধান সড়কগুলো, চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। লন্ডন বৈঠকের পর রাজশাহী জুড়ে নির্বাচনী আলোচনা, মাঠ গোছাচ্ছেন বিএনপি জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি এনসিপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জে নিখোঁজের 29 ঘন্টা পর উদ্ধার যুবকের মরদেহ। এবং সংস্কার হয়নি পিরোজপুরের সিডর এবং আইলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। ভাঙনে বাড়ছে ঝুঁকি, আতঙ্কে 20,000 মানুষ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।